দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়ার সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমেই যে খবরে চোখ রাখবো, রাজ্যের শাসক দলের ওপরেও চলছে যেন কড়া শাসন ও নজরদারি। আসানসোল রেলপাড়ে পুনর্নির্মাণের কাজ চলছিল একটি আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া তৃণমূলের দলীয় কার্যালয়ের বেশ কিছুদিন ধরে, কিন্তু সেই কাজকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে, যার ফলে হতাশ স্থানীয় মানুষজন ও তৃণমূল কর্মী সমর্থকেরা। অন্যদিকে তৃণমূল কর্মী ইমরান খানের অভিযোগ, আসানসোলের অনেক জায়গাতেই রয়েছে বেআইনি কার্যালয় আরএসএস, বিজেপি ও সিপিএম এর, কিন্তু তৎসত্ত্বেও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এহেন পদক্ষেপে হতাশ সকলেই। আসানসোল রেলপাড় ধাতকা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় তৃণমূল কংগ্রেস নর্থ ব্লক 2 এর পুনর্নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। হঠাৎ করেই সেই কাজ বন্ধের নোটিশকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলপাড় অঞ্চলে। এই বন্ধের নোটিশ পাঠানো হয়েছে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে। রেলপাড় ধাতকা অঞ্চলে কোটি টাকা ব্যয়ে আরএসএস ও বিজেপির বিশাল দলীয় ভবন তৈরি হলো কর্পোরেশনের চোখের সামনে। তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, দুদিন আগে স্টেশন রোড অঞ্চলে সিপিএম এর বেআইনি পার্টি অফিসের উদ্বোধন হয়ে যাওয়ার পরেও অদ্ভুত নীরব আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাদের অভিযোগ, কর্পোরেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আসানসোল বাজারে মহাবীর মন্দিরের সামনে ফুটপাথ দখল করে বিজেপির দলীয় কার্যালয় হয়ে গেলেও রেলপাড়ের 10 বছরের পুরনো তৃণমূলের দলীয় কার্যালয়ের পুনর্নির্মাণের কাজকে বন্ধ করতে রহস্যজনকভাবে নোটিশ পাঠানো হলো কর্পোরেশনের পক্ষ থেকে। যে তৃণমূলের কার্যালয়টি রহস্যজনকভাবে কিছুদিন আগেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল, ওই কার্যালয়ে আগুন লাগানোর তীরও ছিল বিধায়ক বিরোধী এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর দাবি, এই তৃণমূল কার্যালয়টির পুনর্নির্মাণে কর্পোরেশনের মেয়র 10,000 টাকা দিয়েছিলেন। ये हमारे पार्टी ऑफिस में आग लगा था तो हमारे माननीय मेयर साहब भी यहाँ उपस्थित हुए थे और हम लोग को हौसला अफजाई के लिए उन्होंने 10,000 रुपये हमें दिया था कि चलो इस ऑफिस का काम करो और डेवलपमेंट जितना भी जो भी खर्च आएगा वो हम करेंगे। उन्होंने ये भी कहा था कि तुम ऑफिस को बढ़िया से बनाओ, अच्छा से बनाओ। फिर कल ही मेरे नाम पे एक अनलीगल नोटिस आ जाता है। कहने का मतलब वो कह रहे हैं वक्त के काम करो और फिर नोटिस आता है कारपोरेशन से कि काम रोक दो। প্রসঙ্গত, গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কর্মী ইমরান খান বলেন, এলাকায় ডজনেরও বেশি পার্টি অফিস রয়েছে। সব থেকে বড় বিষয় হলো এই সব কার্যালয়গুলোর কোনো আইনি নথি নেই। তিনি বলেন, রেলপাড়ের ধাতকা অঞ্চলে বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে তৈরি, আর পাশাপাশি পুরনো স্টেশন অঞ্চলে অবস্থিত সিপিএম এর পার্টি অফিসও সম্পূর্ণ অবৈধ। তিনি আরো জানান, তাদের পার্টির সমস্ত কর্মী সমর্থকেরা প্রশাসনের সমস্ত নিয়ম নীতি মেনে উক্ত তৃণমূল কার্যালয়টি মানুষের জন্য, মানুষের সেবায় গড়ে তোলার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই নির্দেশিকায় হতাশ স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, আসানসোলের উত্তর বিধানসভায় অবস্থিত আরএসএস এর কার্যালয় কোনো বৈধ অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে। বর্তমানে সেখানে 3 তলা তৈরির কাজও চলছে, যা সম্পূর্ণ অবৈধ। क्या कहना आपका? मेरा कहना ये है कि यहाँ पर हम लोग का पार्टी ऑफिस बन रहा है तृणमूल का, इसमें बहुत सारे बाधाएं आ रही है। हम लोगों ने काम स्टार्ट किया, ममता बनर्जी के नेतृत्व से ये काम स्टार्ट किया हमने, तो यहाँ पर हमारे पास कारपोरेशन से लीगल नोटिस आ गया कि आप लोग यहाँ पर काम मत कीजिए, काम को बंद कीजिए। तो आप बताइए कि आज तृणमूल का ऑफिस यहाँ नहीं बनेगा तो क्या भाजपा का ऑफिस बनेगा? ये देखिए, अभी आपको जा करके क्या बोलते हैं, आपको धक्का मोड़ में देखिए आरएसएस का ऑफिस बन रहा, बीजेपी का ऑफिस बन रहा, उसमें कोई ऑब्जेक्शन नहीं हो रहा। और आज यहाँ पर तृणमूल का ऑफिस बन रहा है तो यहाँ पर ऑब्जेक्शन किया जा रहा है। नाम पे मेरे नाम पे लेटर आया है कारपोरेशन से कि लीगल कंस्ट्रक्शन हो रहा है, तो यहाँ कंस्ट्रक्शन का काम हो रहा है ना पार्टी ऑफिस का काम हो रहा है। ये बात हम आप लोग से प्रेस के द्वारा ये सब पूछना चाहते हैं
कि अगर ये ममता बनर्जी का यहाँ ऑफिस नहीं बनेगा तो किसका ऑफिस बनेगा। और मैं कहना चाहता हूँ इस ऑफिस से बहुत सारे काम होते हैं, बहुत सारे सोशल वर्कर काम होते हैं। इस ऑफिस को काम देखते हुए बहुत सारे लोगों ने इस ऑफिस को एक बार जला दिया गया है। आप लोग देख सकते हैं किस तरह जला था ये पार्टी ऑफिस। जलाने के बाद यहाँ पर सभी हमारे तृणमूल के सभी सारे नेता आए थे और वो कह के गए थे यहाँ से कि तुम लोग अच्छा से ऑफिस बनाओ, यहाँ पर काफ़ी अच्छा काम हो रहा है यहाँ पर। तो आज फिर यहाँ पर काम को क्यों रोका जा रहा है? आप लोग से ये मैं पूछना चाहता हूँ प्रेस के द्वारा कि ये काम क्यों रोका जा रहा है? ये किसी का घर तो नहीं बन रहा। इससे आवाम की भलाई होगी, इससे आवाम को हर एक सुविधा मिलेगा, हर एक आवाम है गरीब का हर एक काम होता है। यहाँ पर अभी लेबर ऑफिस का काम हो रहा है, यहाँ अभी वोटर आईडी का काम हो रहा है, यहाँ अभी तरह तरह का चीज का काम हो रहा है। तो आप लोग बताइए कि अगर ये टीएमसी ऑफिस यहाँ नहीं बनेगा तो कहाँ बनेगा? मैं ये आप लोग से कहना चाहता हूँ और मैं ये सारे आवाम से यहाँ का कहना चाहता हूँ कि हम ममता बनर्जी के नेतृत्व में ममता बनर्जी चाहती है कि सारे गरीबों, सारे आदमी, सारे आवाम को लेकर चले और हम लोग किसी को तोड़ के कोई काम नहीं करना चाहते हैं। इसीलिए मैं आप लोग से ये संदेश पहुंचाना चाहता हूं कि आप ही लोग कुछ कीजिए। ये पार्टी ऑफिस बनना चाहिए कि नहीं बनना चाहिए, ये आप लोग का सवाल है, ये हमारे इलाके का सवाल है, हमारे इलाके का डेवलपमेंट का सवाल है। यहाँ बहुत सारा काम होता है, हमारे पार्टी ऑफिस से बहुत सारे लोग जुड़े हैं। মানুষের পাশে থেকে মানুষের কাজ করেও কলঙ্কিত হতে হচ্ছে তাদের। অবশ্য এটাও সঠিক যে ভালো কাজ করা অর্থাৎ বিরোধীদের ছোঁড়া কালিমা নিজের গায়ে লেপন করা। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি খাতুন, 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী, 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তবাসসুম আরা, যারা দিন রাত এক করে মানুষের কাজে নিজেদের জীবন সঁপেছেন, তাদের ওপরেই উঠছে অভিযোগ। কিন্তু মানুষ বলছে অন্য কথা, তারা आम जनतार जैंत भगवान। सर इसके बारे में तो हम कुछ नहीं कहना चाहते। इसके बारे में अगर आप लोगों को अगर जानना है तो वो पब्लिक ही आपको अच्छा से बताएंगे कि उन लोगों को राशन मिला है कि नहीं मिला। मिल रहा तो हम लोग कहे बोलेंगे कि हम लोग को नहीं मिला। कहना है हम लोग तो मोहल्ला में देता है, बेबी दीदी देता है। ऐसा हम दूसरा मोहल्ला का हम नहीं जानते हैं, मेरा मोहल्ला में बेबी दीदी देती है। ऐसा तो कोई बात नहीं, हम लोग को तो राशन मिल ही रहा था। राशन कितने बार मिला? राशन तीन बार। কথায় আছে ভালো কাজ যদি করতে যাও তাহলে কালিমা নিজের গায়ে মাখতেই হবে। আর এটা 100% সত্যি, সেটাই প্রমাণিত হচ্ছে। আর সেই প্রমাণটাই মিলল আসানসোল শিল্পাঞ্চলে। আসানসোলে মানুষের পাশে থেকে মানুষের কাজ করেও তাঁরা হচ্ছেন কলঙ্কিত। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি খাতুন, 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী, 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তবাসসুম আরা, যাদের গায়ে এই কালিমা ছোড়া হচ্ছে, যারা দিন রাত এক করে মানুষের কাজে নিজেদের জীবন সঁপেছেন, তাদেরই ওপর উঠছে আঙুল। কিন্তু মানুষ বলছে অন্য কথা, তারা নাকি এই আম জনতার জ্যান্ত ভগবান। আর হবেন নাই বা কেন? তারা দিন রাত এক করে দিয়েছেন মানুষের কাজ করার জন্য, নিজেদের জীবন পর্যন্ত সঁপে দিয়েছেন। কিন্তু অভিযোগ কোন জায়গায়? অভিযোগ উঠেছে ত্রাণ সামগ্রী নিয়ে। দীর্ঘ লকডাউনের জন্য প্রথম থেকেই দুস্থ ও অতি দরিদ্র মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে, এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছেন এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যারা নাকি এই ত্রাণ সামগ্রী বিলির গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন, তারাই নাকি সেই ত্রাণ সামগ্রী গরিব ও দুস্থ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন না। ভেতর থেকেই গায়েব হয়ে যাচ্ছে সেই ত্রাণ সামগ্রী। চাল, ডাল, আটা, আলু, স্যানিটাইজার এবং বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছিল দুস্থ ও অতি দরিদ্র সাধারণ মানুষের মধ্যে। কিন্তু বিরোধীরা বলছেন সাধারণ মানুষ এই ত্রাণ সামগ্রী পাচ্ছেনই না। সাধারণ মানুষকে সেই ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত রেখে সেই ত্রাণ চলে যাচ্ছে অন্য কোথাও। এ কথা যে সঠিক নয় তার প্রমাণ দিলেন আম জনতা। কিন্তু ঠিক কি বললেন তারা তাদের আদর্শ তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে? আসুন শোনা যাক। काउंसिलर के पास आता हम लोग को मिलता है, अब इस पर कोई इल्जाम लगा रहा झूठ मूठ को। हम लोग को तो मिल रहा तो हम लोग कहे बोलेंगे कि हम लोग को नहीं मिल रहा। कहना है हम लोग तो मोहल्ला में देता है, बेबी दीदी देता है। ऐसा हम दूसरा मोहल्ला का हम नहीं जानते हैं, मेरा मोहल्ला में बेबी दीदी देती है। और किसी तरह का कोई दिक्कत आपको? दिक्कत तो और कुछ नहीं है। ऐसा तो कोई बात नहीं, हम लोग को तो राशन मिल ही रहा है। राशन मिल रहा है। हाँ। और कितने बार मिला राशन? तीन बार। जी ठीक। हमारा कहना दुश्मनी अदा करता है, बाकी ऐसा कोई बात नहीं। हम लोग को जितना बार मिलना था मिला। जब भी आया काउंसिलर के पास उसका ऊपर बहुत सारा दुश्मनी भी है, अपना अदा करने के लिए सभी करता है। आरोप सारा उस पर गलत है।
हम लोग के राशन मिल चुका है। राशन मिल चुका है? हाँ, राशन मिला। मिल चुका है। हाँ, मिला। महीने में कितने बार मिला? महीना में जैसे लॉकडाउन हुआ था ना शुरू में तो मिला है, 2-4 बार मिला। सर इसके बारे में तो हम कुछ नहीं कहना चाहते। इसके बारे में अगर आप लोगों को अगर जानना है तो वो पब्लिक ही आपको अच्छा से बताएंगे कि उन लोगों को राशन मिला है कि नहीं मिला। जहाँ तक का पब्लिक का सवाल है, हम लोग को फर्स्ट में मिला था 2.5 क्विंटल चावल मिला था, जो हम लोग को पब्लिक को दे चुके हैं। सेकेंड में फिर 5 क्विंटल मिला, फिर थर्ड में फिर 5 क्विंटल मिला। सब मिला करके हमको 12.5 क्विंटल मिला, जो हम लोग को पब्लिक को धीरे धीरे करके दे रहे हैं। अभी भी कुछ मेरे पास है जो धीरे धीरे करके दिया जा रहा है, ठीक है। और जो फर्स्ट इंस्टॉलमेंट वाला था उस समय लॉकडाउन स्टार्ट ही हुआ था, जिसके कारण बहुत ज़्यादा मतलब महामारी था, राशन का ये का था, तो बहुत ज़्यादा पब्लिक को हम लोग है ना अचानक जल्द से जल्द देने के लिए कोशिश किए थे। हम लोग दिए भी हैं, सभी को दिए। रह गया जो ब्लेम मेरे पे लगा हुआ है कि हम राशन बेच दिए हैं या राशन क्या किए हैं, राशन रख लिए हैं, किसी तरह बहुत सा इल्ज़ाम मेरे कान तक का भी आया है। तो हम यही कहना चाहेंगे, हमसे बेहतर तो पब्लिक बताएगा कि हम उन लोगों को राशन दिए हैं कि नहीं दिए हैं। इससे ज़्यादा तो हम कुछ बता नहीं सकते आपको। চোখ রাখবো অন্য খবরে। বৃহস্পতিবার রাতে নদী পারাপার করতে গিয়ে হরপা বানের জলে তলিয়ে নিখোঁজ এক ব্যক্তি। বাঁকুড়া শহর থেকে গন্ধেশ্বরী নদী পেরিয়ে কেশিয়া কোলের দিকে যাওয়ার সময় নিখোঁজ হন ওই ব্যক্তি। রাতেই তল্লাশি অভিযান শুরু হলেও খোঁজ পাওয়া যায়নি তার। শুক্রবার ভোর থেকেই বোট নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গতকাল রাতে নদী পারাপার করতে গিয়ে হরপা বানের জলে তলিয়ে নিখোঁজ হলো এক ব্যক্তি। রাতে বাঁকুড়া শহর থেকে গন্ধেশ্বরী নদী পেরিয়ে কেশিয়া কোলের দিকে যাওয়ার সময় হরপা বানের জলে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বোট নামিয়ে রাতেই তল্লাশি শুরু হলেও ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। আজ ভোর থেকে ফের বোট নামিয়ে শুরু হয় তল্লাশি। গন্ধেশ্বরী নদীর ওপরে থাকা সতীঘাট সেতুটি গত কয়েক বছর আগে বন্যায় ভেঙে পড়ে। কয়েক বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ওই সেতুর পাশে মাটি দিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়। বাঁকুড়া শহর লাগোয়া বেশ কয়েকটি গ্রামের নির্ভর ওই সেতুটি। তাই গন্ধেশ্বরী নদীর ওপরে থাকা গ্রামগুলির সাথে বাঁকুড়া শহরের যোগাযোগের মাধ্যম ওই অস্থায়ী সেতু। কিন্তু কয়েকদিন আগে হরপা বানে ওই অস্থায়ী সেতুটি ভেঙে যায়। গতকাল রাতে ওই ব্যক্তি অস্থায়ী সেতু দিয়েই পারাপার করার সময় জলে ভেসে যায়। বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল, বিকোনা, মৌওলা ডাঙ্গা সহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের 7 কিলোমিটার ঘুরপথে তাদের বাঁকুড়া শহরে আসতে হবে। সহজ পথে আসতে গিয়ে দুর্ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। পেলাম যে ছেলেগুলো বলছে যে কালকে রাত্রে 8টার সময়তে একজনা সতীঘাটে যে মাটির রাস্তা করেছিল সিমেন্ট বস্তা দিয়ে বালি দিয়ে ওতে পেরে দিয়ে স্লিপ হয়ে পড়ে গেছে। ওই ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এমনি সব তল্লাশি করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো তাকে পাওয়া যায় না। মিষ্টি ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে নেহাতি কম। আর আপনি কি বাঙালি? তবে তো মিষ্টি মানে কোনো কথাই হবে না। বাঙালির শেষ পাতে মিষ্টি পড়বে না এমন আবার হয় নাকি? আর এই গ্রাম বাংলায় মিষ্টির জায়গায় বহুল প্রচলিত বাতাসা। এই বাতাসা লাগে প্রায় সব রকম কাজেই। কিন্তু এই লকডাউনের বাজারে বাতাসা রয়েছে কেমন? আসুন না দেখা যাক। মিষ্টি ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। গ্রাম বাংলায় বাতাসার একটা বড় ভূমিকা রয়েছে, তেমনি ধর্মীয় কারণেও বাতাসার একটা বড় ভূমিকা যে রয়েছে তাও অনস্বীকার্য। বাতাসার চাহিদা বাংলায় ভীষণ ভাবে, কারণ পুজো পার্বণে ও নানা রকম অনুষ্ঠানে বাতাসা প্রয়োজন হয়। বাঙালির সাথে বাতাসার সম্পর্ক বহু পুরনো। প্রাচীনকাল থেকে ভোগ বা ঠাকুরের নৈবেদ্য কিংবা হরিল উৎসবেতেই বাতাসা অপরিহার্য। তাই বাংলায় কুটির শিল্পে একটা বড় ভূমিকা রয়েছে বাতাসার। লকডাউন শেষ হয়ে আনলক 2 চলছে, আবার কিছু কিছু কন্টেনমেন্ট জোনে লকডাউন শুরুও হয়েছে। প্রথম লকডাউন শুরু হবার বেশ কিছুদিন পর থেকে বাতাসা ব্যবসায়ী সহ কারিগরেরা চরম বিপাকে পড়েছেন। সমস্যায় পড়েছে হুগলির শ্রীরামপুর চাতরার বাতাসা ব্যবসায়ী হরকুমার পুরকাইত। একসময় কারখানায় কারিগর ছিল 20 জন। হুগলি জেলার বিভিন্ন জায়গায় পাইকারিও হতো, কিন্তু এখন তা বন্ধ। তাই কারিগর কমে দাঁড়িয়েছে 3 থেকে 4 জনে। লকডাউনের আগে রমরমিয়ে চলছিল ব্যবসা, কিন্তু দীর্ঘ টানা লকডাউনের ফলে ব্যবসা লাটে উঠতে বসেছে। কারণ মন্দিরের দরজা রয়েছে বন্ধ, আর সেইভাবে ভক্তের সমাগম নেই মন্দিরে। তাই বড় প্রভাব রয়েছে ব্যবসায়। এই মন্দা সময় কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে মালিক পক্ষ। বাতাসা বলতে কি এখন লকডাউন, তার জন্য বাতাসা বন্ধ, মন্দির ফন্দির সব বন্ধ, তার জন্য বাতাসা কেউ নিতে পারে না। বাতাসা তো একমাত্র পুজোর জন্যই ব্যবহার হয়, দ্বিতীয় আর কোনো জন্য ব্যবহার হয় না। যখনই পুজো হবে তখনই বাতাসা চাই। মন্দির বন্ধ হলে কে বাতাসা খাবে?
বাগাসা 2 দিন করে রেখেছে, 3 দিন বর্ষাকালে জল হয়ে গলে চলে যাবে। কোথায় কোথায় যেত আপনাদের এই মাল? সব জায়গাতেই যেত, এই চারধারে বাগাসা যেত, সব জায়গাতেই যেত। তাহলে ব্যবহার করতে এখন তো কিছুদিন হলো লকডাউন তুলে দিয়েছে, সকালবেলা সব যেটা ডিস্টেন্স বজায় রেখে কাজ করার কথা বলছে, সেই হিসেবে 2-1 আসতে হচ্ছে, যারা দূরে থাকে তারা কেউ আসতে পারে না, সেই জন্য এই অল্প অল্প করে বাগাসা করা হচ্ছে, করে দিয়ে কোনো রকমের দিনঞ্জয় পাপক্ষয় হচ্ছে। 4 বছর আগে বর্ষার বানে ভেসে গিয়েছিল বাঁকুড়ার মেজিয়া ব্লকের কুস্তর গ্রাম পঞ্চায়েতের কাদাঘাটি সেতু। তারপর থেকে কেটে গেছে অনেকগুলো দিন। সেই ভগ্ন সেতুর নিচ দিয়েই বয়ে চলেছে অবিরত জল, আর 4 বছর ধরে এই ভগ্ন দশাতেই পড়ে রয়েছে এই সেতু। তাই রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে এবার প্রশ্ন গ্রামবাসীদের। ঠিক 4 বছর আগে এই বর্ষার হরপা বানেই ভেসে গিয়েছিল বাঁকুড়া মেজিয়া ব্লকের কুস্তর গ্রাম পঞ্চায়েতের কাদাঘাটি সেতুটি। তারপর থেকে কেটে গেছে অনেকটা সময়, সেই ভগ্ন সেতুর নিচ দিয়েই বয়ে চলেছে অবিরত জল। 4 বছরেও তবু ভাগ্যের চাকা ঘোরেনি বাঁকুড়ার মেজিয়ার কুস্তর অঞ্চলের 10 থেকে 14টি গ্রামের বাসিন্দাদের। কুস্তর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাদাঘাটি সেতু দীর্ঘ 4 বছর ধরে ভগ্ন দশায় পড়ে রয়েছে। ঠিক 4 বছর আগে এই বর্ষার সময় এক হরপা বানে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেতুটিকে। তারপর থেকে ওই এলাকার বাসিন্দাদের সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় এই বর্ষার সময় অবিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। তবে বছরের অন্যান্য সময় সেতুর নিচ দিয়ে 1 হাঁটু জল দিয়ে পারাপার করা গেলেও বর্ষার সময় সেই সমস্যা যেন চরম আকার ধারণ করে। জীবনের ঝুঁকি নিয়েই নিত্য পারাপার চলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষজন ও অন্যান্য গ্রামবাসীদের। প্রসূতি মহিলা বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে 6 কিলোমিটার পথ অতিক্রম করে ঘুরপথে। কলকাতার P12 বাগমারি কবরস্থান রোড সংলগ্ন একটি বাড়ির 6 জন করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় থানার তরফ থেকে সিল করে দেওয়া হয় বাড়িটি এবং করা হয় ব্যারিকেড। এলাকায় রয়েছে চাঞ্চল্য। P12 বাগমারি কবরস্থান রোড সংলগ্ন একটি বাড়িতে 6 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এবং খবর পাওয়ার পরেই তৎপর হয় প্রশাসন। বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেডও বসিয়ে দেওয়া হয়েছে। এই বাড়িতে কাউকে ঢুকতে গেলে বা বের হতে গেলে লাগবে বিশেষ পরিচয়পত্র। স্থানীয় থানার পক্ষ থেকে পিকেটিং করা হয়েছে এই বাড়িটির সামনে। বাড়ির লোকের অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজনের ব্যাপারে থানা দেখভাল করছে। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।